মরুদেশের রানী হীরামতি রূপে গুণে সকলের থেকে শ্রেষ্ঠ। পুরো রাজ্যে, এমনকি আশেপাশের সব রাজ্যেও তার মতন রূপবতী আর একটিও নেই। এই শাড়িটাতে আমাকে বেশ মানিয়েছে। অবশ্য মানাবে নাই বা কেন, আমার রূপের কাছে এই সামান্য শাড়ি তো কিছুই না। রানীমা, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। আমার সঙ্গে? এই অসময়ে কে এসেছে দেখা করতে? ঠিক আছে, তাকে অপেক্ষা করতে বলো, আমি যাচ্ছি। কিছু সময় পর। আগে রানীমা, প্রণাম নেবেন। আমি এসেছি আপনার সঙ্গে দেখা করব বলে। আপনার জন্য একটা জাদুকরি জিনিস আছে। এরপর বুড়ি একটা আয়না এগিয়ে দিল রানী হীরামতির দিকে। কি চমৎকার কারুকার্য করা সেই আয়নাটাতে। জাদুকরি জিনিস? তা দেখাও দেখি, কি তোমার জাদুকরি জিনিস? আগে হ্যাঁ রানীমা। আয়না? এটাই কি তোমার জাদুকরি জিনিস? এই সামান্য এক আয়না এনেছো আমার জন্য? রাজপ্রাসাদে কি আয়নার অভাব পড়েছে? এক্ষুনি এই আয়নাটা নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। রানীমা, এটা যে সে কোনো আয়না না, এটা হলো জাদুকরি আয়না। জাদুকরি আয়না? আয়না আবার জাদুকরি হয় নাকি? তা কি জাদু দেখাবে তোমার এই আয়না? এই আয়নাতে বিশ্বের সব থেকে সেরা জিনিসগুলো দেখা যায়। এটাও সম্ভব? তুমি যে মিথ্যে বলছো না, এটা আমি কি করে বুঝবো? বুড়ি আয়নার সামনে এগিয়ে গিয়ে বলল, জাদুর আয়না, তুমি দেখাও দেখি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো। সাথে সাথে আয়নায় ভেসে উঠল নীল সমুদ্র, রঙিন ফুলবাগান, সাথে আরো কত কি। এসব দেখে রানী তো একেবারে অবাক হয়ে গেল। এটা তো সত্যিই জাদুর আয়না, কিন্তু তুমি কি করে এটা পেয়েছো? এমন সুন্দর জাদুর আয়না তো কেবল আমার কাছেই মানায়। বলো, কত টাকার বিনিময়ে এটা আমাকে দিতে রাজি তুমি? বুড়ি মনে মনে বলল, এটাই তো চেয়েছিলাম, কেন এটা এনেছি আস্তে আস্তে ঠিক টের পাবেন রানীমা। তুমি বরং আমার হাতের এই চুড়িটা রাখো, এটা থেকে যে টাকা আসবে তা দিয়ে তোমার আয়নার টাকা পেয়ে যাবে। এরপর বুড়ি আর কিছু না বলেই আয়নাটা রানী হীরামতিকে দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে রানী তো মহা খুশি এমন আশ্চর্য একটা আয়না পেয়ে। পরের দিন জাদুকরি আয়না, তুমি আমাকে দেখাও এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী কে। নিশ্চয়ই আয়নাতে আমাকেই দেখা যাবে। আমার মতো সুন্দরী আর কেই বা আছে, কিন্তু আমি সেটা আয়নাতেই দেখতে চাই। কিন্তু আয়নাতে দেখা গেল এক অন্য মেয়েকে। অপরূপ সুন্দরী সেই মেয়ে। যেমন সুন্দর চুল, তেমন সুন্দর তার চোখ জোড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। তাকে দেখতেই রেগে গিয়ে রানী হীরামতি বলল, জাদুকরি আয়না, তুমি এটা কাকে দেখালে? আমি তো বলেছি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মানুষটাকে দেখাতে, আর এই পৃথিবীতে তো আমি এমন সুন্দরী। তখন আয়নার ভেতর থেকে শোনা গেল, ক্ষমা করো রানী হীরামতি, তোমার থেকে অনেক বেশি সুন্দরী তাকে আমি দেখিয়েছি। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এই পৃথিবীতে আমার থেকে সুন্দরী আর কেউ নেই। তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলতে জানি না। তাহলে বলো, কে এই মেয়ে যাকে তুমি দেখিয়েছো? রাজকুমারী নয়নতারা। নয়নতারা? কোথায় থাকে সেই নয়নতারা যে আমার থেকেও সুন্দরী? সে মরুদেশ রাজ্যের একমাত্র রাজকুমারী। মরুদেশ? সেটা তো অনেক দূরে। আমি কিভাবে রাজকুমারী নয়নতারার সঙ্গে দেখা করতে পারি, তার উপায় আমাকে বলো জাদুর আয়না। আপনি দেখা করবেন নয়নতারার সাথে? কিন্তু কেন? আমার চেয়েও সুন্দর যে, তাকে তো একবার নিজের চোখে দেখতেই হয়। এবার বলো তো, আমি কিভাবে মরুদেশে যেতে পারি? এরপর জাদুর আয়নার দেখানো পথ ধরে রানী হীরামতি এগিয়ে চলল মরুদেশের উদ্দেশ্যে।
এক সপ্তাহ পর অবশেষে মরুর দেশে এসে পৌঁছাতে পারলাম। এইবার আমাকে রাজকন্যা নয়নতারার রাজপ্রাসাদ খুঁজে বের করতে হবে। কিন্তু এই রাজ্যের কিছুই তো আমি চিনি না। ওই তো একটা লোক আসছে, ওনাকেই বরং শুনে দেখি। ও ভাই, এই রাজ্যের রাজকন্যা নয়নতারার প্রাসাদটা কোন দিকে, একটু বলবে আমায়? কে কে আপনি? আপনাকে তো আগে কোনোদিন এই রাজ্যে দেখিনি। আমি এই রাজ্যে নতুন। আমি অনেক দূর থেকে এসেছি রাজকন্যা নয়নতারার সঙ্গে দেখা করব বলে। আমাকে একটু বলবে ভাই, কোন দিকে গেলে আমি রাজকন্যার দেখা পাবো? এই তো, এখান থেকে সোজা হেঁটে যান, দেখতে পারবেন রাজপ্রাসাদের দরজা। এরপর রাজপ্রাসাদে প্রবেশ করে বাম দিকের রাজপ্রাসাদটাতেই রাজকুমারীর নয়নতারা থাকে। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। লোকটা চলে গেল। রানী হীরামতি লোকটার দেখানো পথে হাঁটতে লাগলো। একসময় সে এসে দাঁড়ালো রাজপ্রাসাদের দরজার সামনে। এই তো পেয়ে গেছি রাজপ্রাসাদের দরজা। এইবার এখান থেকে বাঁদিকে গেলেই রাজকুমারী নয়নতারার প্রাসাদটা পেয়ে যাব। এরপর রানী বাঁ দিকে এগোতে লাগলো। রাজকুমারী নয়নতারার রাজপ্রাসাদটা দেখেই রানী মনে মনে ভাবলো, এত বড় রাজপ্রাসাদ! কেবল বড়ই নয়, কি সুন্দর নকশা করা! রাজপ্রাসাদটাই এত সুন্দর, এটা তো আমার রাজপ্রাসাদ থেকেও অনেক বেশি বড় আর সুন্দর। তাহলে কি জাদুরায়না ঠিকই বলেছে, রাজকুমারী নয়নতারা আমার থেকেও সুন্দরী? এই, কে তুমি? এখানে এভাবে কি দেখছো? তোমাকে তো আগে কখনো এই রাজ্যে দেখিনি। সরাসরি রাজপ্রাসাদে ঢুকে এসেছো, কি মতলবে? রানী হীরামতি বলল, আমি মানে আসলে আমি কি মানে? কি মানে করছো? আর কি মতলবে এখানে এসেছো? হঠাৎ রানী হীরামতির মাথায় একটা বুদ্ধি এলো। আমি রাজকুমারী নয়নতারার নতুন রাঁধুনি। দয়া করে আমাকে তাড়াতাড়ি রাজপ্রাসাদে যেতে দিন। রাজকুমারী নয়নতারার খাবার সময় হয়ে গিয়েছে, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, যাও যাও, ভেতরে যাও এবার। রানী হীরামতি আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রাজপ্রাসাদের ভিতরে চলে গেল। রাজকুমারী নয়নতারার ঘরে উকি দিতেই দেখলো রানী যতটা সুন্দর ভেবেছিল, নয়নতারা তার থেকেও বেশি সুন্দর। এটা দেখে রানী হীরামতির হিংসা আরও বেড়ে গেল। সেদিন ভেবেছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী আমি, কিন্তু আজ নিজের চোখে রাজকুমারী নয়নতারাকে দেখে বুঝতে পারলাম যে ও আমার থেকেও সুন্দরী। এই পৃথিবীতে সব থেকে বেশি সুন্দরী হব আমি। রাজকুমারী নয়নতারা যতদিন থাকবে আমি ওর থেকে বেশি সুন্দরী হতে পারবো না। তাই যেভাবেই হোক রাজকুমারী নয়নতারার একটা ব্যবস্থা করতেই হবে। এরপরে রানী চলে গেল রাজপ্রাসাদের রান্নাঘরে। সেখানে যেতেই দেখলো একজন দাসী খাবার গোছাচ্ছে। যাই, খাবারটা রাজকুমারীর ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসি। রানী মনে মনে ভাবলো, এই তো এটাই সুযোগ রাজকুমারীর ঘরে পৌঁছানোর। আমি বরং গিয়ে খাবারটা পৌঁছে দিয়ে আসি, আর এই সুযোগে রাজকুমারীর খাবারে বিষ মিশিয়ে দেব। এরপর রানী এসে সেই দাসীকে বলল, তুমি বরং খাবারগুলো আমাকে দাও, আমি দিয়ে আসছি। ও মা, তুমি আবার কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি আমি রাজপ্রাসাদে নতুন এসেছি। আমার বোন এই প্রাসাদে কাজ করত, কিন্তু ওর অসুস্থতার জন্য কিছুদিন আসতে পারবে না, তাই আমাকেই আসতে হয়েছে। ও আচ্ছা, তাহলে নাও, তুমি বরং গিয়ে দিয়ে এসো। আমার রান্নাঘরে কিছু কাজ রয়েছে, আমি বরং সেগুলো করি। দাসী খাবারগুলো রানীর হাতে দিয়ে সেখান থেকে চলে গেল। এই সুযোগে রানী রাজকুমারীর খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এরপর বিষ মেশানো খাবারগুলো নিয়ে রানী রাজকুমারীর ঘরে গিয়ে বলল, রাজকুমারী, এই যে আপনার দুপুরের খাবার প্রস্তুত। এসো, ভেতরে এসো, এখানে রাখো খাবারগুলো। কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি, তুমি কি নতুন? আগে হ্যাঁ রাজকুমারী, আমি আজই এসেছি এই রাজপ্রাসাদে।
আপনি আসুন, খেয়ে নিন। এটা বলে রানী হীরামতি রাজকুমারের ঘর থেকে চলে গেল। ওদিকে রাজকুমারী নয়নতারা যখন খাবার সামনে নিয়ে বসলো, হঠাৎ দেখলো তার জানালায় একটা বিড়াল এসে বসে আছে। আহারে, বিড়ালটা আমার খাওয়ার সময় এসেছে। নিশ্চয় ওরও খুব খিদে পেয়েছে। আমি বরং এই খাবারগুলো ওকে দিয়ে দিই। বেচারা হয়তো কতক্ষণ কিছু খায়নি। আমি না হয় অন্য কিছু খেয়ে নেব। এরপর রাজকুমারী তার খাবারগুলো সব বিড়ালকে দিয়ে দেয়। বিড়ালও খাবারগুলো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে। ওদিকে রানী হীরামতি নিশ্চিন্ত হয়ে বসে আছে। রাজকুমারী নয়নতারা এতক্ষণে নিশ্চয়ই বিষ মেশানো খাবারগুলো খেয়ে নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই খবর পাবো যে রাজকুমারী নয়নতারা আর বেঁচে নেই। হঠাৎ রানী শুনতে পেল রাজকুমারীর গলা। কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে রাজকুমারী? এভাবে ডাকাডাকি করছেন কেন? আপনার কি কিছু প্রয়োজন? তাড়াতাড়ি বৈদ্যকে খবর দাও। দেখো না, এই বিড়ালটা হঠাৎই অসুস্থ হয়ে গিয়েছে। খাবার খাওয়ার পর থেকেই এইরকম অসুস্থ হয়ে পড়েছে। রানী মনে মনে ভাবলো, তার মানে রাজকুমারী বিষ মেশানো খাবারগুলো খায়নি, বিড়ালটাকে খাইয়ে দিয়েছে, আর তাই জন্য বিড়ালটা এরকম অসুস্থ হয়ে পড়েছে। ভেবেছিলাম যে রাজকুমারী আজই শেষ হয়ে যাবে। না না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। পরের দিন রানী হীরামতি দাসীদের থেকে জানতে পারলো যে রাজকুমারী নয়নতারা প্রতিদিন বিকালবেলায় পাহাড়ের কাছে গিয়ে বসে থাকে। এরপর রানী একটি বুদ্ধি বের করলো। রাজকুমারীর জন্য অপেক্ষা করতে থাকলো প্রাসাদের বাইরে। সে কখন থেকে দাঁড়িয়ে আছি, জানি না কখন আসবে রাজকুমারী নয়নতারা। একবার বাইরে এলে তার সঙ্গে ভাব জমাতে হবে। এরপর তার সঙ্গে সঙ্গে গিয়ে পাহাড়ের পাশের ওই গভীর খাদে তাকে ঠেলে ফেলে দেবে। ওই গভীর খাদ থেকে কোনোভাবেই সে আর বেঁচে ফিরতে পারবে না। এমন সময় সে দেখলো রাজকুমারী নয়নতারা প্রাসাদ থেকে বের হচ্ছে। হঠাৎ রাজকুমারী নয়নতারার চোখ পড়ল রানী হীরামতির দিকে। সে রানীর কাছে গিয়ে বলল, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এই আশেপাশেটা আমি দেখছিলাম। আগে কখনো এমন রাজপ্রাসাদ দেখার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু রাজকুমারী, আপনি এই অসময়ে কোথায় যাচ্ছেন? প্রতিদিন বিকালে আমি উত্তরের দিকে যে পাহাড়টা আছে তার পাশে গিয়ে বসে থাকি। তুমিও চলো আজ আমার সঙ্গে। তোমারও তাহলে পাহাড় দেখা হয়ে যাবে, আর আমিও একটা গল্প করার সঙ্গী পাবো। রানী মনে মনে ভাবলো, রাজকুমারী নিজেই দেখিয়ে আমাকে সুযোগ করে দিল। তাহলে আর দেরি না করে কাজে লেগে পড়ি। রানী রাজকুমারীকে বলল, নিশ্চয়ই রাজকুমারী, আমি যাব আপনার সঙ্গে। এরপর তারা দুজনে চলল উত্তরের পাহাড়ের দিকে। রানী গিয়ে দেখলো জায়গাটা সত্যিই খুব সুন্দর। কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর না? রানী মনে মনে ভাবলো, দেখে নাও রাজকুমারী, দেখে নাও। এরপরেই তো তোমাকে খাদে পড়ে মরতে হবে, আর তারপরে পৃথিবীর সেরা সুন্দরী হব আমি। এসব ভাবতে ভাবতে রানী রাজকুমারী নয়নতারার দিকে এগোতে লাগলো। এদিকে নয়নতারা প্রকৃতির সৌন্দর্য দেখতে ব্যস্ত। সে বুঝতেই পারেনি রানী তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু হঠাৎ রাজকুমারী নয়নতারা পেছনে ফিরে তাকায়। বিদায় রাজকুমারী নয়নতারা, বিদায়। এটা বলে রানী হীরামতি রাজকুমারীকে ধাক্কা দিয়ে পাহাড়ের খাদে ফেলে দিল। রানী তো বেজায় খুশি, কারণ বিশ্বের সেরা সুন্দরী এখন রানী হীরামতি। রাজপ্রাসাদে ফিরতেই রানী তার জাদুর আয়নাটার সামনে গিয়ে বসলো। জাদুর আয়না, জাদুর আয়না, এইবার তুমি বলো বিশ্বের সব থেকে সুন্দরী কে? নিশ্চয়ই আমি, তাই না? এটা তোমার ভুল ধারণা রানী হীরামতি। সবচেয়ে সুন্দরী নও তুমি, সবচেয়ে কুৎসিত। কেননা রাজকুমারী নয়নতারা কেবল সুন্দরী নয়, পরোপকারীও ছিল। কিন্তু তুমি তার সৌন্দর্যে হিংসায় তাকে হত্যা অবধি করলে। তুমি কখনোই সুন্দরী হতে পারবে না। অন্যের ক্ষতি করে কখনোই নিজের ভালো হয় না রানী হীরামতি।
কিন্তু আমি তো রাজকুমারী নয়নতারাকে হত্যা করতে চাইনি। আমি কেবল চেয়েছিলাম ওর থেকেও সুন্দরী হতে। তুমি তো বলেছিলে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নাকি রাজকুমারী নয়নতারা, কিন্তু এখন তো সে মৃত। এখন তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমি কেন নই? বলো আমাকে জাদুর আয়না। কিন্তু জাদুর আয়না থেকে আর কোনো উত্তর আসে না। কি হলো জাদুর আয়না? তুমি কিছু বলছো না কেন? আমি রাজকুমারীকে খুন করতে চাইনি। আমি সবচেয়ে সুন্দরী হতে চেয়েছিলাম, কিন্তু এমনটা হোক তা আমি কখনোই চাইনি। এরপর রানী হীরামতি তার ভুল বুঝতে পারল। রাজকুমারী নয়নতারাকে হত্যার দায়ে তাকে কারাগারে বন্দি করা হলো। বাকিটা জীবন তাকে কারাগারেই কাটাতে হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।